আবারও একটা নতুন ভিডিও নিয়ে এসে গেছি। আজকের বিষয় হচ্ছে স্ট্রোক। স্ট্রোক কি? প্রথম কথা হচ্ছে, মস্তিষ্কের বিভিন্ন অংশে রক্ত সরবরাহে কোনো কারণে যদি ব্যাঘাত ঘটে বা রক্ত চলাচল যদি বন্ধ হয়ে যায়, তখন সেই পরিস্থিতিকে আমরা স্ট্রোক বলি। কেমনটা ধরুন, আপনার মস্তিষ্কে রক্ত যাওয়ার কথা, রক্ত নালী হয়ে রক্ত যাওয়ার কথা, কোনো কারণে যদি রক্তনালীর থেকে রক্ত চলাচল বন্ধ হয়ে যায় বা ব্যাঘাত ঘটে, তাহলে সেখানকার যে কোষগুলো থাকে সেগুলো তার কার্যক্ষমতা হারায় এবং সেটিকে আমরা মেডিকেল ভাষায় স্ট্রোক বলি। কিভাবে হতে পারে? প্রথমত, স্ট্রোক তিন ধরনের। একটিকে আমরা বলি ইসচেমিক স্ট্রোক, একটিকে বলি হেমারেজিক স্ট্রোক, একটিকে বলি মিনি স্ট্রোক বা টিআইএ। প্রথম কথা হচ্ছে ইসচেমিক স্ট্রোক। ইসচেমিক স্ট্রোক কোনটি? ধরুন এটি হচ্ছে মস্তিষ্কের রক্ত সরবরাহ করা সেই রক্তনালিকা বা ধমনী, এর মধ্যে যদি কোনো কারণে ধরুন এখানটা ব্লক হয়ে যায়, কোনো কারণে এখানে কিছু জমা হয়ে গেল, তার জন্য ব্লক হয়ে গেল, কোনো কারণে এটি যদি ব্লক হয়ে যায় তাহলে এদিকে রক্তটা যেতে পারবে না, তাহলে মস্তিষ্কের এই প্রান্তটা রক্ত পাচ্ছে না, তাহলে এখানটা যে স্ট্রোক হবে সেটিকে আমরা বলবো ইসচেমিক স্ট্রোক। আবার ধরুন এই যে আপনার ধমনী বা রক্তনালিকা, এখান দিয়ে রক্ত যাওয়ার কথা, কিন্তু কোনো কারণে যদি এই রক্তনালিকা ফেটে যায় তাহলে রক্তটা দুই দিকে বেরিয়ে গিয়ে আহ এই নালী দিয়ে পুরোপুরি রক্ত যেতে পারছে না, রক্তটা বেরিয়ে গেল, তাহলে এখানে রক্তটা আসছে না। তার কারণ কিন্তু রক্তপাত, রক্তনালিকা ছিঁড়ে গেল, সেখান থেকে রক্তপাত হলো, যার জন্য এখানে রক্তটা পাচ্ছে না। এটিকে আমরা বলবো হেমার্জিক স্ট্রোক বা রক্তপাত জনিত বা রক্তক্ষরণ জনিত স্ট্রোক। এবার আসি মিনি স্ট্রোক। মিনি স্ট্রোকটা কি? যেটাকে আমরা আবার বলি টিআইএ, ট্রানজিয়েন্ট ইসচেমিক অ্যাটাক। মিনি স্ট্রোক হচ্ছে ক্ষণস্থায়ী একটা জিনিস, যেখানে হচ্ছে কিছু সেকেন্ড থেকে কয়েক ঘন্টা পর্যন্ত থাকতে পারে। নর্মালি আমরা বলি 15 সেকেন্ড থেকে 24 ঘন্টা পর্যন্ত থাকতে পারে, কিন্তু 24 ঘন্টার মধ্যে সেই স্ট্রোকটা সেরে যায়। প্রথম কথা, কারো যদি মিনি স্ট্রোক হয়ে থাকে, পরবর্তী ক্ষেত্রে আবার একটি স্ট্রোক হওয়ার সম্ভাবনা প্রচন্ড প্রকট হয়ে দাঁড়ায়। এবার বলি দু ধরনের তত্ত্ব, একটা হচ্ছে দেশে, একটা হচ্ছে বিদেশে। বিদেশের কথা যদি বলি, বিদেশে মূলত বলা হয় ইসচেমিক স্ট্রোকটাই তাদের ক্ষেত্রে সব থেকে কমন, 80 থেকে 87%। আর দ্বিতীয় হচ্ছে হেমারেজিক স্ট্রোক, 20 থেকে 25%। মানে একটি মানুষের বিদেশের ক্ষেত্রে যদি ধরি, ইসচেমিক স্ট্রোক হওয়ার চান্স অনেকটাই বেশি। আমাদের দেশের তথা ভারতবর্ষের কথা যদি বলি, ভারতবর্ষে হচ্ছে 50-50, 50% চান্স হচ্ছে ইসচেমিক স্ট্রোক এবং 50% চান্স হচ্ছে হেমারেজিক স্ট্রোক হওয়ার। কেন? কারণ আমাদের ভারতীয়দের মধ্যে উচ্চ রক্তচাপ হওয়ার জন্য অনেকটা স্ট্রোক হওয়ার ঝুঁকি বেড়ে যায়। যখন আমি ঝুঁকির কথা বলবো তখন বলবো ঝুঁকির একটি মূল কারণ হচ্ছে উচ্চ রক্তচাপ। ভারতবর্ষে দেখা গেছে যে আমাদের বিভিন্ন জেনারেশনের মধ্যেই রক্তচাপ অনেকটাই বেশি দেখা যাচ্ছে। আগে বলা হতো স্ট্রোক হবে 55 বছর ঊর্ধ্ব বয়সে, এখন বলা হচ্ছে 40 বছরের ঊর্ধ্ব বয়সে যেহেতু উচ্চ রক্তচাপ দেখা দিচ্ছে, সেক্ষেত্রে এখন স্ট্রোক হওয়ার চান্স 40 বছরের ঊর্ধ্বে অনেক। এবার যে বিষয়টি নিয়ে আলোচনা করবো সেটি হচ্ছে উচ্চ, এই যে স্ট্রোকের কথাটি বলছি, এটা কারা এর ঝুঁকি বহন করছেন এবং কারা রিস্ক ক্যাটাগরির মধ্যে আসছেন। প্রথম কথা, যখনই আমরা স্ট্রোকের ঝুঁকির কথা বলি তখন সেটাকে দুটো ভাগে আমরা ভাগ করি। একটি হচ্ছে পরিবর্তনজনিত কারণ, একটা হচ্ছে অপরিবর্তনজনিত কারণ। পরিবর্তনজনিত কারণ কোনগুলো? যেগুলো আপনার হাতে আছে, আপনি নিয়ন্ত্রণ করতে পারেন, আপনি যদি সেগুলোকে পরিবর্তনে আয়ত্তায় আনার চেষ্টা করেন তাহলে সেগুলোকে পরিবর্তন করতে পারেন আপনি। কোনগুলো হবে পরিবর্তনজনিত কারণ? প্রথমত এবং ম্যাক্সিমাম যে কারণে আজকাল স্ট্রোক দেখা দিচ্ছে সেটি হচ্ছে উচ্চ রক্তচাপ। আপনার দেহে রক্তচাপ হয়তো বেড়েই চলেছে, আপনি জানেন না, বা আপনি জানলেও আপনি হয়তো ডাক্তার দেখাচ্ছেন না, আপনি ডাক্তারের বাড়ি বারবার যাচ্ছেন না, চেক আপ করাচ্ছেন না, হতে পারে আপনার দেহে রক্তচাপ বেড়েই চলেছে। এবং এই রক্তচাপের ফলে এই যে ধমনী, আপনাকে একটু আগে বললাম যে ধমনী ছিঁড়ে যেতে পারে, ধরুন রক্তচাপ বাড়ছে, সেখান থেকে ধমনী ছিঁড়ে গিয়ে রক্তপাত হতে পারে, রক্তক্ষরণ হতে পারে, সেখান থেকে ধরুন এখানকার যে মস্তিষ্কের অংশটা আছে সেটি হয়তো রক্ত পাচ্ছে না, যার জন্য স্ট্রোক হতে পারে। সো সেক্ষেত্রে হচ্ছে হেমারেজিক স্ট্রোক হওয়ার চান্স অনেকটাই বেশি। এবার কি বলছি, যখনই আপনি কোনো মেডিকেল বইয়ের কথা দেখবেন বা পড়বেন তখন একটা লাইন বারবার লেখা থাকে, সেটা হচ্ছে হাইপারটেনশন ইজ এ সাইলেন্ট কিলার। জিনিসটা কি? হাইপারটেনশন মানে হচ্ছে ধরুন আপনার দেহে রক্তচাপ বেড়েই চলেছে, কিন্তু রক্তচাপ ম্যাক্সিমাম ক্ষেত্রে কোনো সংকেত দেয় না। আপনি ভাববেন যে রক্তচাপ বাড়লে আপনি বুঝতে পারবেন, ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখা যায় না। কিছু কিছু ক্ষেত্রে যেমন ধরুন মাথা ধরা, মাথা ঝিমঝিম করা, গা গোলানো, এগুলো থাকতে পারে, কিন্তু ম্যাক্সিমাম ক্ষেত্রে উচ্চ রক্তচাপ কোনো রকম সংকেত শরীরকে দেয় না। তার জন্য ধরুন আপনার যে স্ট্রোকটা হচ্ছে হঠাৎ করে আপনাকে দেখা দেয়। তারপর ধরুন ডায়াবেটিস, যাদের আগে বলেছি সুগার অনেকটাই বেশি, যারা সুগার কন্ট্রোলে রাখছেন না, প্রতিনিয়তই আনহেলদি লাইফস্টাইল, অস্বাস্থ্যকর জীবনযাপন করছেন,
তাদের ক্ষেত্রে ঝুঁকি অনেকটাই বেড়ে যাচ্ছে এবং তাদের সুগার হওয়ার চান্স অনেকটাই বেশি। তৃতীয়ত কারা, যারা ধরুন চর্বি জাতীয় খাবার, লবণ জাতীয় খাবার বা চিনি জাতীয় খাবার বেশি বেশি খাচ্ছেন, তাদের একটা স্ট্রোক হওয়ার চান্স থেকে যায়। আবার যাদের ধরুন হৃদরোগের ঝুঁকি আছে, বিশেষ করে দুটি রোগের কথা বারবার বলা হয়, একটিকে বলা হয় অ্যাট্রিয়াল ফিব্রিলেশন, হৃদস্পন্দনজনিত রোগ, আরেকটি হচ্ছে রিউম্যাটিক হার্ট ডিজিজ। সেক্ষেত্রেও আপনার স্ট্রোকের ঝুঁকি অনেকটাই বেড়ে যায়। আবার ধরুন আপনার উচ্চ কোলেস্ট্রলের মাত্রা আছে, যেটাকে বললাম চর্বি জাতীয় খাবার থেকে কোলেস্ট্রল বাড়তে পারে, বা আপনার কোলেস্ট্রলের রোগ আছে, সেখান থেকেও যে কোলেস্ট্রলের মাত্রা বাড়ছে, সেটিও এই ধমনীটিকে, সে ধমনীর মধ্যে কোলেস্ট্রল বা চর্বিটা জমা হয়ে গিয়ে সেটিকে ব্লক করতে পারে। ব্লক করে দিয়ে তাহলে রক্তটা এই জায়গায় আসছে না, সেক্ষেত্রে ইসচেমিক স্ট্রোক হওয়ার চান্স অনেকটাই বেশি। আবার কি, আবার একটি হচ্ছে, সেটি হচ্ছে ধূম্রপান, মানে হচ্ছে যারা স্মোকিং করেন, বিশেষ করে এখন আবার রিসেন্ট স্টাডিতে দেখা যাচ্ছে যারা গুটখা খায়, গুটখা খাওয়ার ক্ষেত্রেও দেখা যাচ্ছে যে আপনার যে ধমনীটি আছে সেটি সংকোচন হতে পারে, সংকোচন হওয়ার ফলে কি রক্ত ঠিকভাবে যাবে না, তার ফলে হচ্ছে স্ট্রোক হওয়ার চান্স অনেকটাই। আর কি, যাদের ধরুন ওজন অনেকটাই বেশি, ওজন অনেকটাই বেশি, তাদের কোলেস্ট্রল বেশি হতে পারে, তাদের সুগার অনেকটা বেশি হতে পারে এবং তাদের স্ট্রোক হওয়ার চান্স অনেকটাই বেড়ে যাচ্ছে। আর আসি অপরিবর্তনজনিত কারণ, যেগুলো আপনার হাতে নেই, আপনি কন্ট্রোল করতে পারেন না, যার জন্য আপনাকে ডাক্তারের বাড়ি যেতে হবে এবং আপনাকে ডাক্তারকে দেখাতে হবে। এক হচ্ছে ধরুন আপনার 55 বছর বয়সের ঊর্ধ্বে বয়স। আগে বলা হতো 55 বছর বয়সে ঊর্ধ্বে যাদের বয়স তাদের ক্ষেত্রে একটা স্ট্রোক হওয়ার ঝুঁকি থাকে, কিন্তু এখন বলা হচ্ছে 40 বছরের ঊর্ধ্বে যাদের বয়স তারাও একটি ঝুঁকি বহন করছেন। দুটি জিনিস, একটা হচ্ছে হার্ট অ্যাটাক আর একটা হচ্ছে স্ট্রোক। আগে বলো তো হার্ট অ্যাটাক বয়স বাড়ার সঙ্গে সঙ্গে বাড়ে, কিন্তু এখন যাচ্ছে 30 বছরের ঊর্ধ্বে যাদের বয়স তাদেরও হার্ট অ্যাটাক দেখা দিতে পারে। আবার স্ট্রোক, আগে বলা হতো 55 বছরের ঊর্ধ্বে যাদের বয়স তাদের স্ট্রোক হতে পারে, কিন্তু এখন বলা হচ্ছে 40 বছরের ঊর্ধ্বে যাদের বয়স তারাও ঝুঁকি বহন করছেন হার্টের স্ট্রোক হওয়ার। আবার ধরুন পরিবারে কারো স্ট্রোক হয়েছে, বিশেষ করে আপনার বাবা মা ভাই বোন এদের মধ্যে যদি দুজনের কারো স্ট্রোক হয়ে থাকে, তাহলে 3 নম্বর ব্যক্তি আরেকজনের হওয়ার চান্স অনেকটাই বেশি। আর একটা কথা কি বলুন তো, মেয়েদের থেকে ছেলেদের স্ট্রোক হওয়ার চান্স অনেকটাই বেশি, কিন্তু মৃত্যু হারের কথা যদি বলি, মেয়েদের ক্ষেত্রে মৃত্যু হার অনেকটাই বেশি ছেলেদের থেকে তুলনামূলকভাবে। আবার কি, এক ব্যক্তির একাধিকবার স্ট্রোক হতে পারে। ধরুন আপনার একবার স্ট্রোক হয়েছিল, সেটা ভালো হয়ে গেছে, পরবর্তী ক্ষেত্রে যে স্ট্রোক হবে না এরকম কোনো ব্যাপার নেই, আবার স্ট্রোক হওয়ার চান্স থাকতেই পারে। আর বিশেষ কিছু কারণ বলবো, যেমন ধরুন মহিলাদের ক্ষেত্রে যারা সন্তান বন্ধ করার ওষুধ খাচ্ছেন, বিশেষ করে জন্ম নিয়ন্ত্রণ বড়ি, যেমন ধরুন ওসিপি, ওরাল কন্ট্রাসেপটিভ পিল যারা খাচ্ছেন তাদের ক্ষেত্রে একটি ঝুঁকি থাকে উচ্চ রক্তচাপ হওয়ার তথা স্ট্রোক হওয়ার। আবার ধরুন যারা পেন কিলার, ব্যথা কমানোর ওষুধগুলি সপ্তাহের পর সপ্তাহ উচ্চ ডোজে খেয়ে যাচ্ছেন, সেটি হতে পারে ন্যাপ্রক্সেন, সেটি হতে পারে ডাইক্লোফিনাক, সেটি হতে পারে আইবুপ্রোফেন, এই ধরনের ওষুধগুলো যদি আপনারা দিনের পর দিন উচ্চ ডোজে খেতে থাকেন, সেক্ষেত্রে একটি স্ট্রোক হওয়ার চান্স থেকে